আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি আছি আজকে আইটিভির স্টুডিওতে। তো আজকে এখানে এসে মূলত যে বিষয়টিকে সামনে রেখে আমাকে ইনভাইট করা হয়েছে, আমাকে আজকে বর্তমান বাংলাদেশের চলমান উত্তাল রাজনীতি প্রসঙ্গ নিয়ে আমাকে ইনভাইট করা হয়েছে। আইটিভি পরিবারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। তো এখানে আইটিভি পক্ষ থেকে আমাকে প্রথমে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনায় অংশগ্রহণ করতে বলা হয়েছে যে চলমান রাজনীতি প্রসঙ্গ। এই যে চলমান রাজনীতির আজকে বিশেষ করে ছাত্র সমাজের যে একটি অভ্যুত্থান ঘটল, এই অভ্যুত্থান সম্পর্কে যে বিষয়টি হচ্ছে যে আসলে এই অভ্যুত্থানটা যেভাবে হয়েছে এটা একটি ইতিহাসের পাতায় স্মরণীয়ভাবে লেখা থাকবে। আমরা যারা ৭১ দেখিনি তারা কিন্তু ২০২৪ দেখেছে। আপনারা জানেন যে যারা আজকে এই অভ্যুত্থানটা ঘটিয়েছেন, আমার আলোচনার শুরুতেই আমি দেশবাসী সহ দেশের কৃষক, শ্রমিক জনতা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন ছাত্র সমাজকে অভিবাদন জানাচ্ছি, যারা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিশেষ করে একতরফা বুলেটের মাঝখানে থেকে, গুলির মাঝখানে থেকে জীবন দিয়ে তারা একটি স্বৈরাচারকে মুক্ত করেছে। আমি আবারও আমার ছাত্র সমাজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকেই বলছেন যে এই যে অভ্যুত্থানটা, ওই দিন পর্যন্ত হয়তো কেউ বিশ্বাস করছেন না যে একটা অভ্যুত্থান হয়ে যাবে, কিন্তু ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে তারা 69, 70, 52 এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিশেষ করে দীর্ঘ 15 বছর যে জগদ্দল পাথরের মতো আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট সরকার বসেছিল, তাকে সরানোর মতো কোনো কায়দা কৌশল ছিল না। সংবিধানকে তছনছ করে নব্য বাকশাল কায়েমের মধ্য দিয়ে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মধ্য দিয়ে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, মূলত এই অবস্থাটারই পরিবর্তন ঘটেছে আমাদের ছাত্র সমাজ। সেজন্য আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমাদের চৌকর যারা সাংবাদিক ছিলেন সাংবাদিক ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং এই অবস্থায় যাওয়ার জন্য যে কারণেই যেভাবেই হোক যারা এই অবস্থায় নিয়েছিলেন, দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রের মতো অবস্থানে চলে গিয়েছিল। তো আমি আজকে আপনার এই স্টুডিওতে এসে এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চাই যে আইটিভি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করুক, এই প্রত্যাশা রইল। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনার মতামত কি এবং এদের সময়কাল কতদিন দেওয়া উচিত বলে মনে করেন আপনি? আসলে দেখেন, আজকের যে বিজয়টা, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের একক কোনো বিজয় নয়, এটা আপামর ছাত্র জনতার বিজয়। সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে। তো আমি মনে করি তাদের যে একটা প্রত্যাশা, একটা আশা নিয়ে এই জাগরণটা ঘটিয়েছে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আগেও বলেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে আমার প্রত্যাশা ছিল যে আরও শর্ট টাইমে হয়তো হয়ে যাবে। তো যেহেতু ছাত্রদের পক্ষ থেকে এবং বিভিন্ন সুধীজনের পক্ষ থেকে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ইতিমধ্যে সবগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, ছাত্র সমাজের যারা সমন্বয়ক ছিলেন, সমন্বয়ক সহ আমাদের শিক্ষক প্রতিনিধি থেকে শিক্ষক প্রতিনিধি আসিফ নজরুল সহ অনেকের সাথে কথা বলেছেন। তো আমি মনে করি যে এটা ছাত্রদের আগ্রহটাকে প্রায়োরিটি দিলেই এটা দেশের জন্য কল্যাণকর, পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর যে মতামত আছে সেই মতামতটাকেও তার সাথে যোগ করা দরকার। আর আমি মনে করি যে ছাত্রদের পক্ষ থেকে আপাতত যে প্রস্তাবনাটা এসেছে, বিশেষ করে প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানের নাম এসেছে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা, এটা আমার মনে হয় যে যথেষ্ট ভালো হবে, কারণ আন্তর্জাতিক অঙ্গনে ওনার একটি গ্রহণযোগ্যতা আছে এবং এর চেয়ে বেটার অবস্থা আছে বলে আমিও মনে করি না। আমি ছাত্রদের যে কনসার্ন, যে পালস, সেই পালসের সাথে আমি একমত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে, মানে ২-১ দিনের মধ্যেই প্রেসিডেন্ট সকলের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবেন এবং এটার মেয়াদ যত কম সময় দেওয়া যায়। বিশেষ করে আপনি জানেন রাষ্ট্রে একটি অস্থির অবস্থা চলছে,
অনেকটাই অভিভাবকহীনের মতো অবস্থা হয়ে পড়েছে এই কয়দিনে। তো আমি মনে করি যে রাষ্ট্রের এই অবস্থায় যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে সময়কালটা সর্বোচ্চ 6 মাস হতে পারে, এর মধ্যে যাতে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্রের কার্যক্রম, মানুষের ম্যান্ডেট, বিশেষ করে ছাত্র সমাজ যে চিন্তা করেছে, দেশের মানুষ যে চিন্তা চেতনা লালন করে, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে মৌলিক কমিটমেন্ট ছিল, সামাজিক সুবিচার এবং আপনার মানবাধিকার, বিশেষ করে মানবিক মর্যাদা, সাম্য ও সুবিচার, এই জিনিসগুলোকে নিয়েই কিন্তু মূলত মুক্তিযুদ্ধের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, সাবজেক্ট ছিল। এই বিষয়গুলোকে সামনে রেখে জনতার দাবির আলোকে জনতায় যাতে একটি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে বিশেষ করে আপনার ভোটটা প্রয়োগ করতে পারে, যথাযথভাবে তার অধিকার আদায় করে যাতে তাদের মন মতো একটি সরকার নির্বাচিত করতে পারে, সেটার ব্যবস্থা করতে পারলেই আমি মনে করি যে দেশের জন্য, সমাজের জন্য, বাংলাদেশের জন্য অনেক কল্যাণ হবে। ছাত্রদের এই বিজয়কে আপনি কি কোনো রাজনৈতিক দলের বিজয় বলে মনে করেন কিনা? আসলে দেখেন, আমাদের দেশে এই যে অনেকগুলো রাজনৈতিক দল কাজ করছে, আমি একজন রাজনৈতিক কর্মী, একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল। তো এ ব্যাপারে আমি মনে করি যে এই বিগত 52 বছর হয়েছে, 53 বছর চলছে, দেশ স্বাধীন হয়েছে, আমাদের ব্যর্থতার কিন্তু শেষ নেই। আমরা যেভাবে হোক, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের স্বার্থেও আমরা এক হতে পারছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের এই ব্যর্থতার জায়গাগুলো থেকে কিন্তু আজকে বিশেষ করে এই ছাত্র সমাজ, তরুণ সমাজ আজকে ভাবতে শুরু করেছে। আপনি শুনে খুশি হবেন যে তরুণ সমাজকে নিয়ে আমরা অনেক মন্তব্য করতাম, যে তরুণ সমাজ ইন্টারনেটে আসক্ত, যে তরুণ সমাজ ইন্টারনেট নিয়ে সারাদিন পড়ে থাকতো। এই তরুণ সমাজের মধ্যে যে দেশপ্রেম, মানবতাবোধ, সাম্যের চিন্তা, ঐক্যের চিন্তা, সহনশীলতার চিন্তা আসছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চিন্তা নয়। এটা মূলত হচ্ছে বাংলাদেশের আপামর জনতার, ছাত্র জনতার, যুব জনতার, মেহনতি জনতার, কৃষক জনতার এ সম্মিলিত একটা প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু ছাত্ররা এই আন্দোলনের ধারাবাহিকতায় এই বিজয়টাকে চিনিয়ে এনেছে। সুতরাং এটা কারো একক কোনো বিজয় নয়, এটা সমগ্র বাংলাদেশের সমগ্র জনগণের বিজয়। সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর যে আক্রমণ হচ্ছে, এবং এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে দেখেন, যে কোনো হত্যা, যে কোনো আক্রমণ, এটা কখনো কিন্তু আইন সিদ্ধ নয়। দেশের প্রচলিত আইন আছে, প্রথা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে আমাদের দেশে যখন যে ক্ষমতায় গিয়েছেন, আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছেন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। বাস্তব কথা হচ্ছে কি, যে আজকে যে হত্যাযজ্ঞগুলো হচ্ছে, আজকে যে আক্রমণগুলো হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা নিন্দনীয়। আমি আপনার স্টুডিওর মাধ্যমে নিন্দা জানাই। এবং বিশেষ করে আমি যে কথাটি বলতে চাই, মানুষের দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ, আপনারা সাংবাদিক জানেন, আপনারা নিজেরা কিন্তু অনেক সময় মুখ খুলে সব কথা বলতে পারছেন না। বাংলাদেশে এমন একটি ব্যবস্থাপনা সৃষ্টি করা হয়েছিল। সুতরাং এই যে হত্যা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আমি নিঃসন্দেহগুলো নিন্দা জানাই। আমি চাই একটি সাম্যের পৃথিবী হোক, বাংলাদেশ হোক। আমি মনে করি যে এগুলো প্রশাসন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, যে আজকে বিশেষ করে আমি সেনাবাহিনীর প্রতি আহ্বান করব, দেশের সুশীল সমাজের প্রতি আহ্বান করব, ছাত্র সমাজ যারা আন্দোলন দিয়ে, আপনারা 2 দিনে দেখেছেন ছাত্র সমাজ রাস্তা পরিষ্কারের কাজে লেগেছে, রাষ্ট্র মেরামতের কাজে তারা বিভিন্ন ভূমিকা রাখছে। আমি আহ্বান করব যে এই সমস্ত হত্যা, এই সমস্ত আক্রমণ টোটালি বন্ধ করা উচিত। কারণ এই সম্পদগুলো রাষ্ট্রের, আপনি এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। আমি মনে করি যে এটা একটি গোষ্ঠী, 71-এও আমরা শুনেছি যুদ্ধের সময়ে এক শ্রেণী ছিল লুটতরাজে, এক শ্রেণী ছিল মানুষের চরিত্র হননে, এক শ্রেণী ছিল নারী নির্যাতনে। আমি মনে করি আজকেও এই সুযোগে একটা উদ্দেশ্য প্রণীতভাবে একটা শ্রেণী উঠে পড়া লেগেছে, যে কিভাবে ছাত্রদের এই আন্দোলনকে, দেশবাসীর এই আন্দোলনকে, এই ন্যায্য আন্দোলনকে, এই স্বাধিকার আন্দোলনকে, এই মুক্ত কথা বলার আন্দোলনকে, এই বাকশাল বিরোধী একটি সেন্টিমেন্টে যে জাতি গড়ে উঠছে, ছাত্র সমাজ এগিয়ে আসছে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই কাজগুলো করা হতে পারে বলে আমি মনে করি। আমি সেই জন্য রাজনীতি নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আমাদের অত্র এলাকায়ও যারা আছেন, সবার প্রতি সুদৃষ্টি কামনা করছি। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন,
এবং বিশেষ করে ছাত্র সমাজ যাতে এই বিশেষ করে হত্যা এবং নির্যাতন, ভাঙচুর, সম্পদ নষ্ট এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের গির্জা, এরপরে আপনার তাদের মন্দির, এই সমস্ত জায়গায় যাতে কোনো রকমের আক্রমণ করা না হয়, আমরা সবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হচ্ছে এই কাজগুলো, এই তাদের এই উপাসনালয়গুলো, তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষণাবেক্ষণ করার এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং প্রশাসনের প্রতি আমি সুদৃষ্টি কামনা করছি যাতে আর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না হয়, একটি রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয়। আমি সেনাবাহিনীর প্রতি, দেশের সচেতন মানুষের প্রতি আমি আহ্বান করছি যে এই কাজগুলো যাতে বন্ধ করা হয়। শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ প্রসঙ্গে কি বলবেন? আসলে দেখেন, আপনি রাজনৈতিক দলের বিজয় এর আগে বলেছিলেন, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় ব্যর্থতার কারণে কিন্তু সময়ে সময়ে 52 এসেছে, 69 এসেছে, 47 এসেছে, 71 এসেছে, 90 এসেছে, আবার এই 90 পরবর্তী একাধিকবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আজকে ছাত্র সমাজের ছাত্র সমাজের দীর্ঘদিনের প্রতিফলিত যে প্রত্যাশা ছিল, দীর্ঘ প্রায় 35 দিনের আন্দোলনে এই সরকারের একটি পরিণতি হয়েছে যে সে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আমি যে কথাটি বলতে চাই, আপনারা 71 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ডাকে 7.5 কোটি বাঙালি কিন্তু জীবন দিয়েছিল। 7.5 কোটি বাঙালি জীবন দিয়ে, 7.5 কোটি বাঙালি আন্দোলন করে 30 লক্ষ নরনারী জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল। এই কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্য হলো 71 থেকে 75-এর মধ্যেই বাকশাল সৃষ্টি হলো, পত্রিকার স্বাধীনতা ভেঙে গেল, সব পত্রিকা বন্ধ হয়ে গেল, হাতে গোনা সরকারের প্রেসক্রিপশন নিয়ে চলার মতো 4টা পত্রিকা রেখে সকল ভিন্ন মতের পত্রিকাগুলো বন্ধ করা হলো, রাজনৈতিক দলগুলো বন্ধ হলো, একদলীয় বাকশাল কায়েম করা হলো, যার কারণেই অনাচিত এবং কেউ প্রত্যাশা করে নাই অপ্রত্যাশিত 15ই আগস্টের জন্ম হয়েছিল। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে আর কি বলবো, আমরা কখনো রাজনীতিবিদরা বাংলাদেশে শিক্ষা নেয় না। আমি মনে করি যে আওয়ামী লীগের প্রতি এবং সরকারি দলের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রতি যেমন আমার কথা, বিরোধী দলের যারা নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিও আমার একই আহ্বান যে আসলে দেখেন, ক্ষমতা চিরস্থায়ী হয় না। সুতরাং কখনোই ক্ষমতার পালাবদলের ইতিহাসে জোর করে কোনো মানুষের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করা, অর্থাৎ বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান, অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু জিয়াউর রহমানকেও আপনি খাটো করে দেখতে পারেন না, মাওলানা ভাসানীকে খাটো করে দেখতে পারেন না, শেরে বাংলা একে ফজলুল হককে নাম আজকের সমাজ জানে না, আজকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, তাদের কথা আজকে পত্রিকায় নেই, পাতায় নেই, বইয়ের পাতায় নেই। একতরফা যখন আপনার পারিবারিক তন্ত্র সৃষ্টি করতে চাইবেন, নব্য বাকশাল কায়েম করবেন গণতন্ত্রের নামে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবেন, আপনি যখন অর্থনৈতিকভাবে আপনি দেউলিয়াত্বের দিকে চলে যাবেন, মানুষকে আজকে আপনারা জানেন নাবিশ্বাস চলছে মানুষ বাজারে, এই যে নাবিশ্বাস থেকে কিন্তু ছাত্র সমাজের এই আহ্বানকে জাতি সাড়া দিয়েছে। তা আমি যে কথাটি বলতে চাই, শুধু আওয়ামী লীগ নয়, সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার মেসেজ হচ্ছে, আহ্বান হচ্ছে, দেশের জন্য যদি রাজনীতি হয়, মানুষের জন্য যদি রাজনীতি হয়, মানবতার জন্য যদি রাজনীতি হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রাজনীতি হয়, তাহলে আমরা কেন 52 বছরে আজ পারি নাই একটি গণতান্ত্রিক, একটি ডেমোক্রেসি, মানুষের দ্বারা পরিচালিত, মানুষের মৌলিক চিন্তা চেতনার আলোকে যে রাষ্ট্র পরিচালিত হবে, মানুষের দুঃখ কষ্ট দেখবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা হবে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে দাবিগুলো, সেই দাবিগুলো যথাযথভাবে পূরণ হবে, সেই পূরণ কিন্তু হয় নাই। সুতরাং আজকে আওয়ামী লীগের সম্পর্কে আমি এটাই বলবো যে দেখেন, ক্ষমতা চিরস্থায়ী হয় না। শুধু আওয়ামী লীগ নয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি আহ্বান করব যে কারোই ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ক্ষমতার বাহাদুরি যাতে না হয়, এবং আর যাতে বাংলাদেশে এরকম স্বৈরতান্ত্রিক ভোটের অধিকার গ্রহণ করে ক্ষমতায় আমাকেই থাকতে হবে, চেয়ারে আমাকেই থাকতে হবে, এরকম মানসিকতা আমার মনে হয় রাজনীতিবিদরা এবার শিক্ষা নেবেন। পাশাপাশি আমি বলতে চাই, রাজনীতিবিদদের পাশাপাশি আজকে সবচেয়ে এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আপনাদের প্রেসেরও কিন্তু দায়িত্ব কম নয়। আপনাদের প্রেসের কিছু কানচাটা, দলকানা এবং লেজর ভিত্তি করা, পা চাটা গোলামের মতো যে সমস্ত কাজগুলো মিডিয়ায় করেছে, কিছু কিছু মিডিয়ায় কিছু কিছু ভাইয়েরা যে কাজগুলো করেছেন, এই কারণে কিন্তু কাজগুলো হয়েছে।
আজকে পুলিশ নিয়ে আজকের ভবিষ্যৎ প্রজন্ম, আজকে অনেকেই বলছেন পুলিশের নাম বদলে দিতে হবে, পুলিশ আজকে কাজে যাচ্ছে না। 300-350 মতো পুলিশ মারা গেছে, এটারও আমি নিন্দা জানাই এবং তাদের আত্মার বিদায়, আত্মার মাগফিরাত কামনা করি। আমি বলতে চাই এটা কেন হলো, এটা রাজনৈতিক ব্যর্থতা, নেতৃবৃন্দের ব্যর্থতা। আমি বলতে চাই আজকে প্রেসের যারা আছেন, আজকে বাইর করতে হবে সারা বাংলাদেশে দালাল সাংবাদিক কারা ছিল, দালাল কারা ছিল, কারা ব্যবসায়ী দালালি করেছে, কারা কথা বলতে দালালি করেছে, যারা এই কাজটুকুনও করেছে, দিনের বেলা বিরোধী দলের নেতা হয়েছে আর রাত্রে গিয়ে সরকারি দলের নেতা সেজেছে, কর্মী সেজেছে, এমন লোকদেরকেও তালিকা হওয়া উচিত এবং তাদেরকে যদি চিহ্নিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, বাংলাদেশ গড়তে হয়, তাহলে এই সমস্ত দালাল, সকল শ্রেণীর দালাল শিক্ষক, দালাল সাংবাদিক, দালাল শিক্ষক, দালাল সাংবাদিক, দালাল পুলিশ, দালাল সাংবাদিক সহ দালাল কিছু আলেম উলামাও আছে যারা দালালি করেছে এবং দালাল প্রকৃতির কাজ করেছে, তাদেরকে দালাল ব্যবসায়ী সকল শ্রেণীর দালালদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করতে হবে সামাজিকভাবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যারা দলকানা ছিল, যারা দলের কথা ছাড়া আর কিছু বলতে পারে নাই, তাদেরকে মুখোমুখি করতে হবে। সুতরাং আমি বলবো আওয়ামী লীগের ভাই যারা আছেন, ধৈর্য ধরেন, পৃথিবীটা পরিবর্তনশীল, শিক্ষা নেন, কখনো মানুষের উপর জুলুম করবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা শিক্ষা নেন যে রাজনীতি যেন মানুষের জন্য হয়, দেশের জন্য হয়, সমাজের জন্য হয়। নিজের পেট ভারী করার জন্য আত্মীয়করণ, লেজুর ভিত্তি, দলকরণ, ব্যক্তিকরণ, দলীয়করণ, ব্যক্তিকরণ, আত্মীয়করণ, এই সমস্ত আধিপত্যবাদ সংরক্ষণকরণ, এই সমস্ত কাজ থেকে যেন রাজনীতিবিদরা শিক্ষা নেয়। আমি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যারা আছেন তাদের প্রতি আহ্বান করব এবং পাশাপাশি প্রশাসনের কাছেও আহ্বান করব যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ যাদের অর্ডারে এই সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, শত শত ভাই শহীদ হয়েছেন, তাদের বিচার করার জন্য কেউ যাতে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে না পারে, সবাইকে আটক করে আইনের মুখোমুখি করা হোক। নতুবা কিন্তু জনতার আন্দোলন আরও বেগবান হবে এবং জনতার আন্দোলন আরও এগিয়ে যাবে, দেশ কিন্তু শান্ত হবে না। সুতরাং দেশ শান্ত করতে হলে হাসিনা পালিয়ে গিয়েছেন, হাসিনাকেও এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং হাসিনাকে যারা শেল্টার দিয়ে এই অবস্থায় উপনীত হয়েছিল, ছাত্র সমাজকে হত্যা করেছে, হেফাজতের আপনারা জানেন হাজার হাজার হেফাজত কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, মামলার ঝোটে সারা বাংলাদেশ অতিষ্ঠ। আমাদের দলীয় নেতাকর্মী, ইসলামপন্থী, বিরোধী মত বলতে যা বোঝায় সবাইকে করা হয়েছে। আমি বলবো যে আজকে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের এই সমস্ত অবস্থান থেকে, এই অধপতন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে স্বনির্ভর সুন্দর একটি অবশ্যম্ভাবী মানুষের কল্যাণকামী রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি সবার প্রতি আহ্বান করব। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি সেভাবে গ্রহণ করবে, সেটাই আমি বলবো এবং আওয়ামী লীগকে শিক্ষা নেওয়ার জন্য আমি আবারও আহ্বান করব। অবশ্যক আব্দুল করিম সাহেব, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আগামী দিনে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে দেখেন, আমরা ৭১ যুদ্ধ করেছিলাম কেন? পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এই পাকিস্তানি শাসকরা কি করত? এদেশের কলকারখানা থেকে উৎপাদন করে, পণ্য উৎপাদন করে এদেশের টাকা, পূর্ব পাকিস্তানের টাকা পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। পূর্ব পাকিস্তানের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের তৎকালীন সময়ের কোনো জনগণ সেইভাবে চাকরিতেও সুযোগ পেত না, ব্যবসার সুযোগ পেত না এবং ভাষাকে নিয়ে তারা টালবাহানা করেছিল। এই ভাষা আন্দোলন থেকে কিন্তু মূলত মুক্তিযুদ্ধের মূল কার্যক্রমটা কিন্তু শুরু হয়েছিল। তো আমি যে কথাটি বলতে চাই যে আজকে ৭১-এর শিক্ষাকে কাজে লাগে, ৭১ থেকে আজকে ২০২৪ আমরা প্রায় ৫৩ বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, একের পর একটার পর একটা ক্রাইসিস পিরিয়ড পার করতেই হচ্ছে। কেন হয়েছে? কারণ মূল কাজ হচ্ছে যে আমরা দেশ গঠনে কাজ করতে পারি নাই, আমরা দেশের জন্য রাজনীতি করতে পারি নাই। আমরা যে মৌলিক স্তম্ভ নিয়ে, মৌলিক জায়গা থেকে যে আন্দোলন ছিল, যে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল যে সামাজিক ন্যায় বিচার, আজকে আপনি জানেন বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আজকে বিচার নেই। আজকে লক্ষ্য করেছেন যেখানে শত শত ছাত্র মেরে হত্যা করা হচ্ছে, তখন যখন দেশের কিছু এক শ্রেণীর আইনজীবীরা যারা বিবেকের তাড়নায় হাইকোর্টে একটা রিট করলো, আমাদের প্রধান বিচারপতি অসুস্থ হয়ে গেলেন, 3 দিন পর্যন্ত তিনি কোর্টে আসতে পারলেন না। এরকম দলকানা লেজহীন এবং আধিপত্যবাদী ব্যক্তিকেন্দ্রিক লোকজন যদি সমাজে থাকে, তাহলে সুন্দর বাংলাদেশ কিভাবে হবে? আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই
এমনভাবে যে বাংলাদেশে ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না। আমার একজন কৃষক যার ধান প্রোডাক্ট করলে আমি শহরে বসে চাল ভাত খেতে পারি, এমন একজন কৃষক যাতে রোগের জ্বালায় আত্মচিৎকার হয়ে আমার চুনারঘাট হসপিটালে মারা না যায়। একজন বিধবা মা এক মুঠো খাবারের জন্য যেন ভিক্ষার ঝুলি নিয়ে ঘরে ঘরে গড়তে না হয়। একজন ছাত্র তার নিজের অধিকার আদায়ের জন্য, ভর্তি ফির জন্য সে যাতে ভর্তি হতে না পারে এমন অবস্থা যেন না হয়। একজন সাধারণ মানুষ এক মুঠো অন্যের জন্য অন্যের কাছে যেন হাত পাততে না হয়। আমরা চাই, আজকেও শুনেছি প্রতিটা নাগরিক আজকে লক্ষাধিক টাকা ঋণের ঝড়ে জর্জরিত, অথচ এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করা হচ্ছে। আমি চাই দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, স্বেচ্ছাচার মুক্ত, স্বৈরাচার মুক্ত দেশের মেজরিটি ভাগ মানুষের কৃষ্টি কালচারের সাথে, দায়িত্বপ্রাপ্ত কৃষ্টি কালচারের সাথে সঙ্গতিপূর্ণ একটি আগামী বাংলাদেশ দেখতে চাই। যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের চিন্তা চেতনার আলোকের বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, যে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোন দলের কর্মী, কোন দলের ছাত্র, কোন দল সংগঠন করে এরকম পরিচয় বিনির্মাণ হবে না, এমন বাংলাদেশে আমি দেখতে চাই। যে বাংলাদেশের সাংবাদিকরা মুখ খুলে কথা বলতে পারবে, সমালোচনা করতে পারবে, যে বাংলাদেশে আজকে সেবক বক্ষক, রক্ষক বক্ষকের ভূমিকায় পরিণত হবে না, যে বাংলাদেশে ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, যে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, যে বাংলাদেশে বিলাস যাপন করবে না। নেতা হইলেই নেতার পেছনে 5-7 জন কর্মী থাকবে, যাদের দবদবে কাপড় থাকবে। নেতা মানে হচ্ছে তিনি পরিশ্রম বেশি করবেন, নেতা মানে হচ্ছে তিনি শারীরিকভাবে শক্তি সামর্থ্য থাকবে, নেতৃত্ব দিবেন। নেতা মানে এসিতে থাকবেন আর কর্মীরা গাছতলায় থাকবে, এটা হবে না। সুতরাং আমি মনে করি আগামীর বাংলাদেশ সুন্দর হবে, এবং আমি মনে করি এই বাংলাদেশ গড়তে গেলে আজকের যে তরুণ সমাজ যে দৃষ্টান্ত দেখিয়েছে, এই তরুণ সমাজকে হিরোইন মুক্ত, আফিম মুক্ত এবং মেধাযুক্ত একটি তরুণ সমাজে রূপান্তরিত করার জন্য যে কাজটা দরকার, আপনি জানেন এই গভর্নমেন্ট বিগত 15 বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে একটি ভালো ছেলে তৈরি করা অত্যন্ত কঠিন, ভালো ছাত্র হওয়া কঠিন, ভালো মানুষ হওয়া কঠিন। আজকে প্রয়োজন হচ্ছে আমি এমন একটি রাষ্ট্র দেখতে চাই আগামীতে, যে রাষ্ট্রে সবাই ভালো মানুষ হবে, সবাই ভালো মানুষ হবে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর আক্রমণ করবে না, মন্দিরে আক্রমণ হবে না, মসজিদে আক্রমণ হবে না, গির্জায় আক্রমণ হবে না, ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হবে না। রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীকে লগে বইটা দিয়ে হত্যা করবে না। ফালিয়ে যেতে হবে না ক্ষমতা ছাড়লে, যাতে আবার মানুষ চায় যে আবার আপনি ক্ষমতায় আসেন। এমন একটি সাম্যের, ভ্রাতৃত্বের, সহনশীলতার, সৌন্দর্যের বাংলাদেশ আমরা চাই, যেটা তরুণ প্রজন্ম ভাবছে। এই তরুণ প্রজন্মের ভাবনাকে যেন রাজনীতিবিদরা, দেশের সুশীল সমাজ সবাই যাতে মাথায় নেয়। আমরা চাই শির উঁচু করে 71-এ যুদ্ধ করেছি, 24-এ আমরা আবার স্বাধীনতা লাভ করেছি। সেই স্বাধীনতার অর্জন যেন ব্যত্যয় না ঘটে, কোনো কুচক্রী মহল যেন সেটা ব্যত্যয় ঘটাতে না পারে। আবার যেন সুন্দর একটি সার্বজনীন, একটি সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি। সেই কথাটাই আমি বলবো, যে এমন একটি বাংলাদেশের প্রত্যাশায় আমরা রইলাম। আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে আপনি কি বলবেন? আসলে দেখেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আজকে যত সমস্যা, আজকে যদি মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা রাখতো, দলকানা লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া না হতো, মেধার ভিত্তিতে দেওয়া হতো, তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। আমি আজকে লক্ষ্য করেছি আমাদের অনেক ভাইরা, আজকে বিশেষ করে পুলিশ প্রশাসনের অনেক ভাইরা যারা সদস্য আছেন, কনস্টেবল আছেন, অনেকেই বলছেন আমরা কাজে যাব না। আমি আহ্বান করব যে আপনারা কাজে চলে যান। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটাও দুঃখ প্রকাশ করেছি, এবং আমি এটাই বলবো আপনাদের পক্ষে। আমি আপনাদের অনেক বক্তব্য দেখেছি, ওনাদের অনেক বক্তব্য দেখেছি। আপনারা যে বিচারটা চাচ্ছেন আপনাদের নেতৃবৃন্দের, বিশেষ করে আপনাদের যারা দায়িত্বপ্রাপ্ত বস ছিলেন, যে 5-7 জনের নাম এসেছে, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। সুতরাং আমি মনে করি দেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী যে পুনর্গঠন প্রক্রিয়াটা চলছে, সেটা অব্যাহত থাকা দরকার। আমি চাই যে আমরা চাই যত দ্রুত সম্ভব এই বাংলাদেশের একটি আপাদমস্তক পরিবর্তন হয়, মানুষ যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাতে ভয় না পায়, এমন একটা বাহিনী আমরা চাই। আমরা যাতে কথাই
সেবাই পুলিশের ধর্ম, এই কথা না হয়, আমরা যেন প্রকৃতপক্ষে পুলিশের কাছে মানুষ আস্থার জায়গা থেকে যায়, ভালোবাসার জায়গা থেকে যায়, সৌন্দর্যের জায়গা থেকে যায়, মানবতাবোধ থেকে যায়, সেখানে গিয়ে যেন মানুষ আশ্রয় পায়, সেই জিনিসটাই আমরা চাই। যেমন সন্তান পিতার কাছে আশ্রয় পায়, মায়ের কাছে আশ্রয় পায়, দেশের জনগণ যেন প্রশাসনে যারা আছেন তাদের কাছে গিয়ে আশ্রয় পায়, সেবায় যারা আছেন আশ্রয় পায়, রাষ্ট্রে যারা আছেন তাদের কাছে আশ্রয় পায়, মেডিকেলে যারা আছেন তাদের কাছে আশ্রয় পায়, সেবা পায়, সেটাই আজকে জনগণের ভাবনা, সেটাই দেশের মানুষের ভাবনা। আমি আর একটি প্রশ্ন করতে চাই আপনাকে, রাজনৈতিক দলগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমি আমার দীর্ঘ বক্তব্যে আমি একটা কথাই বলছি যে আজকে বাংলাদেশি 52 বছরের রাজনৈতিক দলের ব্যর্থতা কিন্তু আমাদের শেষ নেই। এখানে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলি যে রাজনীতি করে, আমি আমার বক্তব্যে বলেছি এখানে আধিপত্য বিস্তারের মানসিকতা পরিহার করা দরকার। এখানে আপনি জানেন আমি একটি ইসলামী সংগঠনের দায়িত্বে আছি বা ইসলামী সংগঠনের একজন কর্মী, রাজনৈতিক কর্মী। আমি যে কথাটি বলতে চাই যে এখানে ইসলাম, নন ইসলাম যত পলিটিক্যাল সংগঠনগুলো আছে তাদেরও কিন্তু একটা মেরুকরণ দরকার। মেরুকরণটা কি? আমাদের দেশে কিন্তু দেখেন বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এই যে কোটা প্রথার মতোই কিন্তু বাংলাদেশের রাজনীতিটা চলে যাচ্ছে এবং 71 পরবর্তী এইভাবেই আসছে। আমি মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোও চিন্তা করা দরকার, রাষ্ট্রও চিন্তা করা দরকার। আমি যে কথাটি বলতে চাই, রাজনীতি সুন্দর করতে গেলে বর্তমান সংবিধানকে পরিবর্তন করা দরকার। এই সংবিধান রেখে ছাত্রদের দাবি দাবা আদায় করা সম্ভব নয়। এদেশের মাস পিপল মানে জনগোষ্ঠীর সাধারণ মানুষের যে ভাগ্য পরিবর্তন এই সংবিধান দিয়ে সম্ভব নয়। এই সংবিধানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে মানুষের চিন্তা চেতনার আলোকে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার আলোকে এই সংবিধানটাকে গড়ে তোলা দরকার, যেটা হবে সাম্য, ন্যায় বিচার এবং সমতার ভিত্তিকে কেন্দ্র করে এই সংবিধানটা গড়ে উঠবে। রাজনৈতিক দলগুলোকে চিন্তা করা দরকার যে রাজনীতি যদি মানুষের জন্য হয়, রাজনীতি যদি সেবার জন্য হয়, তাহলে আমি মনে করি ডান বাম যত রাজনৈতিক দলগুলো আছে ওনারা চিন্তা করবে এক নেতা 18 বছর দায়িত্বে থাকবে কেন, একজন কেন 18 বছর ক্ষমতায় থাকবে। আমি মনে করি যে এই সংবিধান পরিবর্তন করা দরকার, রাজনৈতিক দলগুলোর পরিবর্তন হওয়া দরকার, রাজনৈতিক দলগুলিতে লিডারশিপ ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়েও ভাবনা থাকা দরকার যে কিভাবে সেখানে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে যারা গ্রাম থেকে উঠে আসে, পাড়া থেকে উঠে আসে, যারা মেধাবী, এই যে আজকে যারা আন্দোলন করছে তারা তো খুব সম্ভ্রান্ত পরিবারের লোক না, কেউর বাবা রাজমিস্ত্রির কাজ করে এমনও আছে। তো সুতরাং তারা তো বুঝ শক্তি দিয়ে লেখাপড়া দিয়ে গড়ে উঠেছে। তো এই সমস্ত মেধাকে যদি আমরা সেখানে স্থান দিতে না পারি, আমরা যদি বসে থাকি জগদ্দল পাথরের মতো, বটগাছের মতো, তাহলে সেখানে নতুন নেতৃত্ব তৈরি হবে না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো সংস্কার হওয়া দরকার। সংবিধান সংস্কারের পাশাপাশি, রাজনীতি সংস্কারের পাশাপাশি, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার। আমি মনে করি একটি রাজনৈতিক দলের একজন প্রধান 2 টার্মের বেশি উনি থাকা উচিত নয়। রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী উনিও 2 টার্মের বেশি, একাধারে 2 টার্মের বেশি থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটা থাকা দরকার নয়। সুতরাং আমি আহ্বান করব যে পারিবারিক তন্ত্র, ব্যক্তিতন্ত্র, সে আদর্শিক আন্দোলনগুলো যেগুলো আছে, আদর্শিক আন্দোলনগুলো সেখানে যাতে অন্তত পক্ষে এই মেকানিজম থেকে বের হতে পারে। এই 52-53 বছরে আমরা কিন্তু যে তিমিরে ছিলাম সেই তিমিরে আছে, সমস্যার লাইন আরও বাড়ছে, সম্ভাবনার দ্বার কিন্তু উন্মুক্ত হচ্ছে না। সম্ভাবনার ধারগুলোকে আজকে রাজনীতিবিদরা, আজকে স্বার্থবাদীরা আজকে কিন্তু বিদ্ধ করে দিয়েছে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আজকে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার হয় তাহলে দেশে নতুন নতুন নেতৃত্ব আসবে। শিক্ষা ব্যবস্থাপনার সংস্কার দরকার। এই সংস্কার করতে গেলে আমাদের রাষ্ট্রযন্ত্র যে কনস্টিটিউশনের উপর ভিত্তি করে চলে, এই কনস্টিটিউশনকে সর্বাগ্যে মানুষের কল্যাণের জন্য যা যা দরকার সেগুলো করা দরকার। আজ তো আইন আছে, আইনের প্রয়োগ হচ্ছে না। বিচার আছে, কিন্তু প্রধানমন্ত্রী যা বলে তাই হচ্ছে, প্রধান বিচারপতি তাই করছেন। বিচার বিভাগকে আলাদা করা, এরপরে প্রশাসনকে আলাদা করা, সব কিছু ডিফারেন্সগুলোকে স্বায়ত্তশাসিত করা দরকার, যার মধ্য দিয়ে দেশের প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে ভূমিকা রাখার মতো একটি রাজনীতি বাংলাদেশে আছে। এবং বাংলাদেশের মানুষ যে বারবার রক্ত দিচ্ছে, আর যাতে দেশের জন্য রক্ত দিতে হয় না, আর যাতে নিজের ভাই নিজের বিরুদ্ধে গুলি ছুটতে হয় না, আর যাতে আমাদের দেশের একজন সংসদ সদস্য পদত্যাগের আগেই ভেগে চুরের মতো দেশ পালাতে হয় না, প্রধানমন্ত্রী চুরের মতো যেতে হয় না।
এটা হচ্ছে রাজনৈতিক সংস্কারগুলো যদি হয়, সংবিধান যদি ঠিকমতো হয়, ক্ষমতার পালাবদলের প্রক্রিয়াগুলো যদি যথাযথ থাকে, তাহলে এমন কাজ হবে না। সুতরাং আমি আশা করি যে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যে চ্যানেলগুলো আছেন, আপনারাও এমন একটি বাংলাদেশের চিন্তা করবেন যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, এমন একটি রাজনীতির চিন্তা করবেন যে রাজনীতি হবে মেধাভিত্তিক, যে রাজনীতি হবে দেশের জন্য, যে রাজনীতি হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ, যে রাজনীতি হবে সততার, যে রাজনীতি হবে মূল্যবোধের, যে রাজনীতি হবে দেশ রক্ষার, যে রাজনীতি হবে মানুষের গোলামির জিনজির থেকে মানুষের জন্য জীবন দেওয়ার মতো, মানবিক কাজ করার মতো একটি মানসিকতা ডেভেলপ করা যায়। এই বিষয়গুলো যদি খেয়াল করা যায়, তাহলে দেশ সংকট থেকে মুক্তি পাবে, আগামী প্রজন্ম তার প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবে। নতুবা আজকে যারা সমন্বয়করা আছেন, আমি সর্বশেষ আমার ছাত্র জনতার প্রতি আহ্বান, দেখেন আমরা যে প্রক্রিয়ায় হাঁটছি, এই প্রক্রিয়াগুলোতে যদি কোনো রকমের কোনো ছিদ্র থাকে, কোনো রকমের ছিদ্রান্বেষণের প্রক্রিয়া থাকে, তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীরা দেশের বাইরে, সন্ত্রাসীরা দেশের বাইরে আজকে যে তাণ্ডব শুরু করেছে, এটা কিন্তু আরও বেগমান করবে। এই জন্য আবারও ছাত্র সমাজ, দেশবাসী সহ বিশেষ করে আমার অত্র এলাকার জনগণ যারা আছেন, সবাইকে সুদৃষ্টির কামনা করছি, সজাগ থাকার দৃষ্টি আকর্ষণ করছি। এবং সব সময় আমাদের দেশে আমি বলতে চাই, সংবিধানের দলমত নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে প্রয়োগ নেই। আমরা সংখ্যালঘু বলি, আসলে সংখ্যালঘু বলতে কিন্তু কোনো কথা নেই। আমরা মনে করি তারা ভিন্নধর্মী হলেও তারা আমাদের ভাই, তারা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের দেশের নাগরিক, তারার যেমন অধিকার আছে আমাদেরও অধিকার আছে। এই মানবিক মূল্যবোধ থেকে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমাদের এই দেশ সুন্দর হবে। আমি আশা করছি সবাই এগিয়ে যাবেন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেই 71-এ 30 লক্ষ নরনারী ইজ্জতের বিনিময় দিয়েছিল। আমি আরেকটি কথা বলতে চাই, আপনি জানেন যে আমার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমার ভাই উনি জীবিত থাকতেও কিন্তু এই সমস্ত কাজকে কোনো সাপোর্ট করেন না, ওনার কিন্তু পাওয়ার জন্য নয়। আর এই মেসেজটা আরও দিতে চাই, এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই। এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা পত্রপত্রিকায় আছে, আর যাতে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা না হয়, আর বর্তমান প্রজন্মের যারা শহীদ হয়েছে তাদের যথাযথ তালিকা করে তাদেরকেও দেশ গঠনের মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে যাতে তালিকাভুক্ত করা হয়, তাদের পরিবারের প্রতি যেন বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করা হয়। আমি সকলের সুদৃষ্টি কামনা করছি, তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস ভালোবাসা রইল। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আর যারা আজকে ভাঙচুরে জড়িত, আল্লাহর হস্তে আপনারা এগুলো বন্ধ করেন। এটি রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে ভেঙ্গা যাবে না, নষ্ট করা যাবে না। এগুলো আবার আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়েই কিন্তু এগুলো তৈরি করতে হবে। সুতরাং কার বিরুদ্ধে আপনি নামছেন? সুতরাং যা ছিল হয়ে গিয়েছে, আমরা চাই এখন রাষ্ট্র গঠন করতে, সংস্কার করতে। আমি দলমত নির্বিশেষে আবারও সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে ছাত্র জনতাকে বিশেষ করে আহ্বান করছি, আপনারা। আমরা তো দেখলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ তারা সংসদ ভবন পরিষ্কার, এই মানে সম্পূর্ণ কাজটা কিন্তু তারা নিজে হাতে করছে। এর ফাঁকেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি ভাঙচুর এবং বিভিন্ন বড় বড় দুর্ঘটনা, এবং যেভাবে পারে আসলে এটার সাথে কোনো রাজনৈতিক দল আছে কিনা। আমাদের তো এখন মনে হচ্ছে যে আসলে এখনের ভাঙচুরের সাথে কিন্তু ছাত্ররা সংক্ষিপ্ত না, কিন্তু এটার সাথে কোনো রাজনীতিক বা কোনো সাধারণ মানুষ আছে কিনা, এটা আপনার কি মনে হয়? আমি যে জিনিসটা মনে করি, দেখেন 71-এ কিন্তু সুবিধাবাদী কিছু মানুষ ছিল, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী সবসময় থাকে। এখানে আমি মনে করি যে যারা পরাজিত হয়েছেন, বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, এদের মধ্যে তো সবাই ভালো এমনটা না। অনেক সন্ত্রাসী লোকজন ছিলেন, অনেক পালায় গেছেন, দেশে কিন্তু অনেক রয়ে গেছে, আবার জেল থেকে অনেক বের হয়েছে। এই সম্রাটের মতো সন্ত্রাসীরা রয়েছে। সুতরাং এরা যে করবে না, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, এবং আপনি হাতে নাতে না পেলে তো এটা বলাও যাচ্ছে না। এটা একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করতে পারে। আমি মনে করি আমরা যারা দেশপ্রেমিক জনতা আছে, ছাত্র সমাজ আছে, তারা এই কাজটা করে না। আর যেটা আপনি বলছেন ছাত্র সমাজ যে ভূমিকা রাখছে, এটা প্রশংসনীয়। আমি মনে করি যে এই ভূমিকাগুলো অব্যাহত থাকবে, কিন্তু এই ভূমিকাটা যথেষ্ট না। রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তাদের পক্ষে যে ভূমিকাটা রাখা সম্ভব, এটা তো সম্ভব না। আর একটা সেট আপ স্বাভাবিক গতিতে একটা মানে অগঠন প্রয়াসী অবস্থায় একটা রাষ্ট্রকে মেরামত করা, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া একটু সময় দিতে হবে। কিন্তু আমরা এটা দুঃখ প্রকাশ করি, এবং আমি মনে করি যে প্রশাসন একটু চেষ্টা করবে। এবং আমি আবার আহ্বান করতে চাই, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকাকে বাদ দেওয়া দরকার,
এবং এই যে আইনশৃঙ্খলার যে কথাটি বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো যথাযথ নেবে, এবং কেউ যদি ফালিয়ে যাওয়ার মতো কোনো প্রসেসে থাকে তাহলে কিন্তু এটা আরও কঠিন অবস্থা হবে, কারণ রাষ্ট্র কিন্তু আবার কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে। সুতরাং আমি মনে করি কোনো অপরাধী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, সাধারণ মানুষ হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক, যে দলেরই হোক, কোনো সন্ত্রাসী কোনো দলের কর্মী হতে পারে না। এই সন্ত্রাসীরা যাতে বের হতে না পারে এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী নেবে। ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই, ওদের কাজ যেন অব্যাহত থাকে। দেশ গঠনে, সমাজ গঠনে ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসে সবসময় ভূমিকা রেখেছে। আমরা যখন হতাশ হয়ে পড়েছিল সারা জাতি, সব রাজনৈতিক দল যখন ব্যর্থতার পরিচয় দিয়েছিল, কোনো কিছুই আশার বাতি জ্বলছিল না, তখনই কিন্তু ছাত্ররা আমাদেরকে আশার বাতি দেখিয়েছে। সুতরাং এই ছাত্ররাই আমাদের সত্যিকারের রাজনৈতিক নেতা, এই ছাত্ররাই আমাদের হিরো। এই ছাত্রদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নৈতিকতা সম্পূর্ণ, মরালিটি সম্পূর্ণ ছাত্র সমাজ কীভাবে তৈরি করা যায়, আদর্শ মানুষ কিভাবে তৈরি করা যায়, এমন মানুষ তৈরি করার কারখানা যেগুলো আছে, সেই কারখানাগুলোকে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারলে, শিক্ষা ব্যবস্থাকে ঢালে সাজাতে পারলে আগামী প্রজন্ম এগিয়ে যাবে। দেশ সত্যিকার অর্থেই দেশের পথে দেশ চলবে। কোনো রকমের অকল্যাণ, কোনো রকমের অশুভ শক্তির হাতে দেশ যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনি কি বলবেন? আসলে দেখেন, ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে আপনার চ্যানেলে আমি নির্বাচনের প্রায় 15 দিন আগে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমার এর বেশি বলার কি আছে? আমি যে কথাটি বলেছিলাম এই কথাটাই কিন্তু প্রমাণিত হয়েছে। আমি যা মনে করেছি, আমি বলেছিলাম যে যদি লাগিয়া যায় নির্বাচনে, উনি লেগে গেছিল, কিন্তু আমি দুটি কথা বলেছিলাম, যে নিন্দিত এবং নন্দিত। উনার মতো মানুষ এই পাদানুপাতে পা না দিলে যাতে আজকে গর্ব করে তাকে স্মরণ করত, ওনাকেও দেশ ছাড়তে হতো না। আমি যতটুকু শুনেছি উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন, আমরা মনে করি যে উনিও দেশ ছাড়তে হতো না। সুতরাং এই জন্য অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থটাকেই বড় করে দেখার কোনো সুযোগ নেই। দল করবেন দেশের জন্য, রাজনীতি করবেন দেশের জন্য। আপনি ত্যাগের মহিমায় কতটুকু উদ্ভাসিত হতে পেরেছেন, এটাই বাস্তব। সুতরাং ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে আপনি তো মাঠে আছেন, সাংবাদিক মানুষ, আপনি ওনার সম্পর্কে জানেন কে কি বলছেন। আমি দেখলাম ওনার যারা একেবারে কাছের মানুষ ছিলেন তারা দেখলাম এখন লাইভ করে করে তার বিরুদ্ধে অনেক কথা বলছেন। তা আমি মনে করি যে উনি আমাদের চুনারঘাটের সন্তান, আমাদের পটিয়সী একজন মানুষ। উনি আমার একটু জুনিয়র, তার সম্পর্কে আমি আগেও বলেছি আমাদের সম্পদ ছিল, কিন্তু উনি কেন যে এই পাদানুপাতে পা দিলেন এটা ওনার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি যে আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখা দরকার ছিল। তো আমি এর বাইরে ওনার সম্পর্কে আর কি বলবো। জনগণ যা দেখছে তা তো দেখছেই, জনগণই এটা মূল্যায়ন করবে। চুনারঘাট মাধবপুরের মানুষই আগামী দিনে মূল্যায়ন করবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাজটা সঠিক না বেঠিক হয়েছে। এবং উনি তো আগের দিনও যে বক্তব্য দিয়েছিলেন, নেত্রী 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 বলেছিলেন, এখন নেত্রী সবার আগে প্লাই করেছেন, উনিও পিছনে প্লাই করেছেন। এটা কোনো বীরের কাজ বলে আমি মনে করি না, এটাও একটা কাপুরুষতা। এই কাপুরুষতা দেশপ্রেমিক কোনো জনতা হতে পারে না। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু পরাজিত হয়েছিল, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সারা পৃথিবীতে নবাব হিসাবেই স্বীকৃতি লাভ করেছেন, এবং মির্জাপুরের নাম কিন্তু পৃথিবীতে কেউ আর নতুন করে আর মির্জাপুর রাখে না। সুতরাং নব্য মির্জাপুর, নব্য ঘসিটি বেগম যারা হয় তারা পৃথিবীতে এইভাবে পদে পদে পদস্খলন হয়। সুতরাং এর বিষয়ে আমার আর বলার কিছু নেই। সবাই ভালো থাকেন, দেশবাসী ভালো থাকুক, দেশটাকে সবাই মিলে চাই আমরা এগিয়ে নিতে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।